সবাইকে ধন্যবাদ। আজকে আমরা একটু কথা বলবো আপনার ঢাকা জেলার বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা ছিলেন, যিনি আমৃত্যু ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং প্রাক্তন সাংসদ জনাব শামসুদ্দোয়া খান মজলিসের স্ত্রী জনাব সেলিমা খান মজলিসের মৃত্যুর রহস্য নিয়ে আজকে আমাদের এই প্রেস কনফারেন্সে আপনাদের সামনে উপস্থিত আছেন আমার সাথে জনাব মিরাজউদ্দিন আহমদ, বিপিএম বা পিপিএম, ডিআইজি পূর্বাঞ্চল, পিবিআই, জনাব মোহাম্মদ ইলিয়াস কবির, বিপিএম বা পিপিএম, ডিআইজি পশ্চিমাঞ্চল। উনি অবশ্য আবার বরিশাল রেঞ্জে বদলি হয়ে গেছেন। উনি আগামী রোববার যাবেন না, রোববার বরিশাল রেঞ্জে যোগদান করবেন। এবং জনাব মোহাম্মদ কুদরতি খুদা, আমাদের পুলিশ সুপার পিবিআই ঢাকা জেলা, এবং জনাব মোহাম্মদ আবু ইউসুফ, আমাদের পুলিশ সুপার পিবিআই হেডকোয়ার্টার আছে। আজকে আমাদের এখানে তদন্তকারী, এই মামলা তদন্তকারী কর্মকর্তা, সর্বশেষ তদন্তই কর্মকর্তা এসআই জনাব মোহাম্মদ ইমরান আহমেদ, এবং তাকে আমাদের যে টিমটি পিবিআই সাহায্য করেছে সেটি হলো এসআই খন্দকার মোহাম্মদ মনিরুজ্জামান, এসআই আমিনুর রহমান এবং শাহনাজ সুলতান। আজকে আমাদের এই সামনে আরো উপস্থিত থাকার কথা ছিল যে এই মামলার যে বাদী, আমাদের ভিকটিম জনাব সেলিমা খান মজলিসের ভাই জনাব শফিউর রহমান খান, তিনি আসছেন, তিনি উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়েছেন তো? আচ্ছা, ঠিক আছে, আমার সাথে দেখা হয়নি। আরো উপস্থিত আছেন সেলিমা খান মজলিসের দ্বিতীয় মেয়ে শাহনাজ পারভিন খান মজলিস এবং তার ছোট মেয়ে ইলোরা খান মজলিস, যিনি মার্কিন প্রবাসী। তিনি এই মামলার কারণেই গত 3 বছর, আপাতত কয় বছর আসছেন? 3 বছর ধরে এই দেশে আসছেন এই মামলা নিয়ে দৌড়দৌড়ি করার জন্য। জনাব খান মজলিসের বাড়ি হলো সাভার দক্ষিণপাড়া, শহরের দক্ষিণপাড়ায়, থানা থেকে 1.5 কিলোমিটার দূরে একটা দ্বিতল ভবন। সেই দ্বিতল ভবনের এটি ছোট ভবন, নিচে বোধহয় 1000 থেকে 1100 স্কোয়ার ফিট, উপরে 1000 থেকে 1100 স্কোয়ার ফিট। এর উপরতলায় আমাদের ভিকটিম সেলিমা খান মজলিস এক রুমে থাকতেন, অপর রুমে তার ছেলে থাকতেন, ছেলে স্পেশাল চাইল্ড জনাব আব্দুল কাদের খান মজলিস, এবং তার ওই বিল্ডিং এর নিচে 2টি ফ্ল্যাট আছে, ছোট ছোট 2টি ফ্ল্যাট, ধরেন 500 বা 600 স্কোয়ার ফিটের। সেটিতে পশ্চিম পাশে থাকতেন আমাদের ভিকটিমের বড় মেয়ে শামিমা খান মজলিস, এবং পূর্ব পাশে থাকতেন সেলিনা খান মজলিস, অর্থাৎ তৃতীয় মেয়ে। 14 জুলাই 2011 সালে সকালবেলা, বাংলাদেশ টাইমের সকালবেলা, ইলোরা খান মজলিস, যিনি ভিকটিমের ছোট মেয়ে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে টেলিফোন করেন তার মাকে। মা টেলিফোন ধরে না ধরার কারণে তিনি তার নিচে বসবাসকারী বড় বোন শামিমা খান মজলিসকে রিং করেছেন যে মা টেলিফোন ধরেন, একটু দেখো তো কি হয়েছে। শামিমা খান মজলিস তার পাশের ফ্ল্যাটে তার মেজো বোন, সেজো বোন সেলিনা খান মজলিস, সেই সেলিনা খান মজলিসকে নিয়ে উপরতলায় যায়। গিয়ে তার মায়ের কক্ষে কিছু দেখতে পান যে তার মা গুরুতর আহত অবস্থায় তার ভাইয়ের রুমের পাশের খাটে, যেখানে তার মা গিয়েও মাঝে মাঝে শুতো, সেখানে সে গুরুতর জখম অবস্থায় শুয়ে ঘুমাচ্ছে। ওনাদের ডাক চিৎকারে, উনি যেটা আমাদেরকে প্রথমে বলছিলেন যে ডাক চিৎকারে আশেপাশের লোকজন আসেন, আত্মীয় স্বজন আসেন, সেখান থেকে তাকে এই এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একদিন চিকিৎসার পরে এটি মাননীয় প্রধানমন্ত্রীর নলেজে যায় এবং মাননীয় প্রধানমন্ত্রী চিকিৎসার দায়িত্ব নেন এবং সেলিমা খান মজলিসকে সিএমএইচে নিয়ে আসা হয় এবং 4 দিন সেখানে আইসিইউতে থাকার পরে সেখানে তিনি মারা যান। ঘটনা ঘটেছিল 14 জুলাই। 15 জুলাই সেলিমা খান মজলিসের ভাই শফিউল খান সাহেব থানায় একটি মামলা করেন অজ্ঞাতনামা বিরুদ্ধে 326-307 ধারায়, কারণ তখনও আমাদের ভিকটিম সেলিমা খান মজলিস বেঁচে ছিলেন। পরবর্তী তিনি মৃত্যুবরণ করলে এই মামলাটি একটি খুনের মামলায় রূপান্তরিত হয়। 9 দিন থানা পুলিশ মামলাটি তদন্ত করে এবং মামলাটি তদন্ত শেষে 9 দিন পরে
এটি চলে যায় সিআইডিতে। সিআইডির একজন সিনিয়র অফিসার মামলাটি তদন্ত করে এবং 14 মাস তদন্ত শেষে একটি ফাইনাল রিপোর্ট জমা দেন এবং ফাইনাল রিপোর্টটিতে ধারণা দেওয়া হয় সে সেলিমা খান মজলিস আত্মহত্যা করেছেন। সেই সময় আদালত আবার এই 15 সালের অক্টোবর মাসে আদালত সেই ফাইনাল রিপোর্টটি অ্যাকসেপ্ট করে ফেলেন। এবং সেই সময় আমরা যেটুকু শুনেছি, আমাদের যে বাদী উনি এখানে উপস্থিত আছেন, উনি মৌখিকভাবে সম্মতি দিয়েছেন যে যেহেতু সবাই বলছে তিনি আত্মহত্যা করেছেন, সুতরাং তিনি মামলাটিতে আর নারাজি দিতে ইচ্ছুক নন। এই কারণে মামলাটির পরিণতি ওখানে শেষ হয়ে যায়, ফাইনাল রিপোর্ট অ্যাকসেপ্ট হয়ে যায় এবং নিয়ম অনুসারে সেই মামলায় যে সকল আলামত ছিল সেই সব আলামত আদালতের নির্দেশে ধ্বংস করে দেওয়া হয় এবং প্রসেস অনুযায়ী এই ডকেটটি এখন চলে যাবে হলো যেখানে 12 বছর তারপরে 5 বছর চলে যায়। 5 বছর চলে যাওয়ার পর আমাদেরকে নিকট বলা হয় পুলিশ হেডকোয়ার্টার থেকে যে প্রধানমন্ত্রীর কার্যালয় চাচ্ছে মামলাটি পুনরুজ্জীবিত হোক এবং এই পুনরুজ্জীবিত করে তদন্ত করার দায়িত্ব দেওয়া হয় পুলিশ হেডকোয়ার্টারে এবং সেখান থেকে নির্দেশনা দেওয়া হয় এটি পিবিআইতে যে এই মামলাটি পিবিআই পুনরুজ্জীবিত করবে এবং তদন্ত করবে। পিবিআই তদন্ত করতে গিয়ে প্রথমেই খোঁজে ডকেটের, আমরা সেই ডকেটটি আর খুঁজে পাই না। আমরা কোথাও আর সেই ডকেটটি খুঁজে না পাই। আমরা থানা বিভিন্ন জায়গা খুঁজি, তারপর আমরা সার্কেল অফিস খুঁজি, এসপি অফিস খুঁজি, আমরা কালেক্টর অফিসের সেই মালখানা খুঁজি, আমরা কোথাও আর ডকেটটি পাই না, ডকেটটি হারিয়ে যায়। ডকেটটি হারিয়ে যাওয়ার পরে তারপরও আমরা মামলা পুনরুজ্জীবন করার সাহস দেখাই। আমরা বাদীকে নিয়ে আদালতে যাই যে আমরা মামলাটা পুনরুজ্জীবিত করতে চাই। বাদী যেহেতু সেই মামলা অ্যাকসেপ্ট হয়ে গেছে আদালত কর্তৃক, তখন আদালত থেকে বলা হয় যে না, বাদীর রিকোয়েস্টে হবে না, পিবিআই যদি নিজে চায় তাহলেই মামলা পুনরুজ্জীবিত হবে। তখন আমাদের ইন্সপেক্টর সালাউদ্দিন পিবিআই ঢাকা জেলা সে একটি দরখাস্ত দেয় এবং বলে যে আমাদের এখানে আমরা একটু মামলাটি আবার দেখতে চাই। তখন এই মামলাটি আবার পুনরুজ্জীবিত হয় এবং পুনরুজ্জীবিত হওয়ার পর মামলার ডকেট তো কোথাও নাই। এই কারণে আমরা জুডিশিয়াল ডকেটের জন্য আবেদন করি। আপনারা জানেন যে জুডিশিয়াল ডকেটে থাকে হলো সাধারণত পিএম রিপোর্ট থাকে, তারপর এফআইআরটি থাকে, তারপর থাকে হলো পোস্টমর্টেম রিপোর্ট থাকে, আরও অল্প কিছু জিনিসপত্র থাকে। আমরা সেটি দিয়েই আমরা মামলা তদন্ত শুরু করি। যদিও 3 বছর পরে অর্থাৎ এবং মামলা তদন্তের আমরা দায়িত্ব পাই 20 জানুয়ারি 2020 সালে। এরপর কোভিড শুরু হয় এবং আমরা 2022 সালে এই মামলার ডকেটের কিছু অংশ যেটি সার্কেল অফিসে থাকার কথা ডুপ্লিকেট, তারই কিছু কাগজপত্র আমরা পাই। আমাদের এই মামলা তদন্তকালে আমাদের সবচেয়ে সহযোগিতা করেছেন যে আমাদের এই মামলার যে 2 বোন যে এখানে উপস্থিত আসছেন, শাহনাজ পারভিন খান মজলিস এবং ইলোরা খান মজলিস। ইলোরা খান উনি আমেরিকা থেকে চলে আসেন। এনারা নিয়মিত আমাদের অফিসের সাথে যোগাযোগ রাখেন এবং তাদের একটাই দাবি, তারা সত্য উদ্ঘাটন চায়, এটি আসল কি সত্য। তো আমরা যতদূর চেষ্টা করি কোনোভাবেই আমরা আর এইটি নিয়ে আগাতে পারি না। তখন আমরা একটি কৌশল অবলম্বন করি। ওনারা প্রতিবার যখন আসেন তখন আমরা লিখে রাখি ওনারা কি বলে, কি শুনছেন। ওনারা অনেক কিছু শুনেছেন, সেই অনেক কিছু শোনার মধ্যে যেটি তারা বলেছেন যে একসময় তারা বলেছেন যে ইলোরাকে নাকি তার মা বলতেন, ইলোরা খান মজলিসকে, যে ওরা আমাকে মেরে ফেলবে। কখনো বলেন নাই কে মারবে। তারপর বলছেন আমি খুন হলে তুই দেশে আসবি না, তোকে মেরে ফেলবে, উনি বলেন নাই। তারপর বলছেন যে উনি খবর পেয়েছেন যে যখন তার বোনরা যায় উপরে গিয়ে দেখছেন যে তার ভাইয়ের পাশের কাঠে তার মা শোয়া এবং তার মার মাথার 2 পাশে 2টি বালিশ এবং নিচে একটি পুরাতন পেপার দেওয়া যাতে রক্ত বেশি আবার নিচে না পড়ে শোক করার জন্য, এরকম একটি তারা খবর পান। এবং তারা এখানে ওখানে শোনেন যে আলামতের মধ্যে, আমরা অন্য জায়গায় কথা বলি যে আলামতের মধ্যে ছিল যে এর মধ্যে শুনছেন ওরা মা বাড়ি বিক্রি করতে চাচ্ছে, 2 বোন বাড়ি বিক্রি করতে চাচ্ছেন না। তারপরে ওনারা শুনেছেন যে ওয়ালে রক্তের দাগ ছিল,
তারপরে সিঁড়িতে রক্তের দাগ ছিল, সেগুলো পুলিশ নেয় নাই, যেহেতু আমরা ডকেট নেই আমরা জানি না। তারপরে ওনারা শুনছেন যে ওয়ালের রান্নাঘরের যে ওয়াল, সেই ওয়ালের সুইচ বোর্ডটি ভাঙা এবং সেখানে দুইটা তার বের করা, এইসব বিভিন্ন খুঁটিনাটি ডিটেলস আমরা এগুলো লিখে রাখছি। তো লিখে রাখার পর আমরা যেভাবে কাজ করি, আবার এই খুঁটিনাটি বিষয়গুলোকে ধরে আমরা কাজ করার চেষ্টা করি। সেই কাজ করার মধ্যে আমরা 3 ভাগ করে ফেলি, আবার বিভিন্নভাবে 3 ভাগ বা 4 ভাগ করে ফেলি। এক ভাগ হলো এটি নিয়ে আমরা আগে কাজ করেছি, এক ভাগ হলো যে ওখানে যারা সেই সময় মাদকাসক্ত ছিলেন বা সেই সময় যারা ওইখানে চুরি চামারি করতেন, এরকম কোনো ঘটনা ঘটছে কিনা সেটি আমরা সংগ্রহ করার চেষ্টা করি। এই প্রায় 10 বছর পর আমরা চেষ্টা করি যে ওই বাসায় কারা কারা সেই সময় আসতেন, যাদের সাথে তাদের ব্লাড কানেকশন নাই। যেমন মনে করেন গৃহকর্মীর স্বামী, কেউ দুধ দিত কিনা, কেউ বাজার করে দিত কিনা, কেউ এইটা করে দিত কিনা, ওইটা করে দিত কিনা, এগুলো। আর একটা গ্রুপকে আমরা ভাগ করি যারা ওনার ব্লাড কানেক্টেড, যেমন মামাতো ভাই, ফুফাতো ভাই, এরা কারা কারা বাসায় আসতেন তারা। এবং আমরা সন্দেহের মধ্যে রাখি, ওনাদের 2 বোনের সামনেই বলি, আমরা সন্দেহের মধ্যে রাখি 4 বোনকে, তাদেরকে একটা ক্যাটাগরিতে ফেলাই। ওনারা 2 বোন সামনে আছে, ওনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে বলি যে ওনাদেরকেও আমরা সন্দেহের মধ্যে। ওনারা যদি আমাকে বলতেন, ওনারা 2 জন আমাকে প্রকাশ্যে বলছেন যে যদি আপনারা আমাকে সন্দেহ করেন, আমাদের 2 বোনকে আমাদেরকে অ্যারেস্ট করেন। ওনারা নিজেরা সবসময় আমাদেরকে বলতো। আমরা এই খোঁজ নিতে গিয়া আমরা দেখি যে কারা কারা ওই বাসায় আসতো। শুনি একজন ইলেকট্রিশিয়ান মাঝে মাঝে আসতো, কিন্তু তার বহুদিন ওই বাসায় আসা যাওয়া নাই। তো আমরা তো ওই, যেহেতু আমাদের কাছে কোনো তথ্য নাই, কিছু নাই, তো ইলেকট্রিশিয়ানের সে আবার খুব ভালো জায়গায় আছে। সে গত 30 বছর ধরে এই সাভার থানার মধ্যে, সাভার থানার ইলেকট্রিশিয়ান, সাভার থানার জেনারেটর অপারেটর, সাভার থানার যারা সিভিল কাজ করেন তাদের নিয়ন্ত্রণকারী, এবং পাশেই একটি তার বড় মুদির দোকান আছে। সে ভালো হিসেবে থানায় সবাই খুব গ্রহণযোগ্য ব্যক্তি। এই লোকটা একসময় যাইতো, এখন আর যায় না। কিন্তু ওই যে হঠাৎ করে হচ্ছে যে যেসব কথা আমরা ওনাদের কাছে শুনছি, সেই সব জিনিসের মধ্যে একটি ছিল সুইচ বোর্ড ভাঙা এবং 2টা তার বার করা। এইটার সাথে কোনো লিঙ্ক মিলানো যায় কিনা। আমাদের এই মামলার একটাই ছিল যে যেখানে দেখিবে ছাই, এইটাই ছিল আমাদের মূল লক্ষ্য। তো আমরা তাকে নিয়ে আসি, এবং আপনারা জানেন যে থানায় সে একটা বিশ্বস্ত লোক, তাকে আনাও একটু কঠিন। এবং আপনাদের 2-1 জন আমরা যখন নিয়ে আসছি, আপনাদেরও 2-1 জন তদবির করেছে যে কেন নিয়ে আসতে করে। আচ্ছা, আমরা নিয়ে আসা হয়, তাকে নিয়ে আসি, তার নাম হল চোর কুমার রায়। চোর রায়, সে এখন বয়স হল, সে 50-এর ঊর্ধ্ব বয়স, বাড়ি নেত্রকোনা। সে সাভারে ভাগ্যান্বেষণে আসে এবং সে ইলেকট্রিকের কাজ শিখছে 1998 সাল থেকে ওই বাসায় যাওয়া আসা। কারণ আমাদের খান মজলিস সাহেব, আমাদের সেই প্রাক্তন সাংসদ খান মজলিস সাহেব ওনাকে পছন্দ করতেন, সেই কারণে ওই বাসায় যায়, মাঝে মাঝে ছোটখাটো ইলেকট্রিশিয়ানের কাজ করে দেয়, এবং এই অন্য কোনো কাজ থাকলে সে মাঝে মাঝে করে দেয়। এইটি হলো তার পরিচয়, এইটি সে বলছে। একসময় সে এসে আমাদের যেটি বলে সেইটি সে আদালতে, আমরা তাকে একসময় তাকে অ্যারেস্ট করি, এবং অ্যারেস্ট করার পর তাকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করি। বিজ্ঞ আদালত এই মাসেই, গত মাসে সে একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি বলেছেন যে তিনি 1998 সাল থেকে ওই বাসায় যান। একসময় উনি এই আমাদের নিচতলায় বসবাস করি, আমাদের ভিকটিমের বড় মেয়ে শামীমা খান মজলিসের হাজবেন্ডের সাথে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে জড়িয়ে যান। সেই সূত্রে আরো বেশি ওই বাসায় যান। এক সময় এই শামীমা খান মজলিসের সাথে 2001 সালে একটু শারীরিক সম্পর্কে বা পরকীয়ায় জড়িয়ে যান। পরকীয়ায় জড়িয়ে যাওয়ার বিষয়টি 2005 সালে জানাজানি হলে একসময় তাকে মারধর করা হয় বা তাকে অপমান করা হয়, এবং সে ওই বাসার থেকে চলে যায়, এবং তাকে বলা হয়েছে আর এইদিকে আসবে না, সে আর যেতেন না। 2008 সালে এই আমাদের সুবল কুমার রায় বিয়ে করেন এবং সে থিতু হন, বাট 2011 সাল থেকে আবার সে ওই বাসায় যাওয়া আসা শুরু করেন। আমাদের ঘটনার দিনে, যেদিন এই ঘটনাটাই ঘটেছে, তাকে গুরুতর জখম করার সেই দিন ভোরবেলা 6:30টার দিকে ফজরের নামাজের সময়, ফজরের নামাজ পড়ে ভিকটিম সেলিমা খান মজলিস ছাদে উঠেছিলেন। উনি দোতলায় থাকেন পায়চারি করতে। তখন দেখেন যে সুবল
চুপে চুপে এই বাড়ির দিকে আসছে। তখন তিনি সুবলকে উচ্চস্বরে চিৎকার করে বলেন যে তুই আবার এইদিকে আসছো, তোরে খুন করে ফেলবো। তো উনি এইটা বলে উনিও নিচে চিৎকার করতে করতে নামতেছিলেন, এবং তখন সুবল এবং শামীমা খান মজলিস ওরফে পপি তিনিও উপরে যান মার চিৎকার থামানোর জন্য। তারা দুইজনে রিকোয়েস্ট করেন, মা চিৎকার চেঁচামেচি করা শুরু করেন। তখন পিছন থেকে তাকে সামলানোর জন্য এই শামীমা খান মজলিস জাপটিয়ে ধরে মাকে। আর তখন সুবলের ভাষ্য হলো তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তখন পাশে ছিল একটি ফল কাটা ছুরি, সেই ফল কাটা ছুরি দিয়ে এক পাশে 2 পোজ দেন এবং আর এক পাশে আর একটি পোজ দেন। পোজ দেওয়ার পর তখন দেখেন যে মরে নাই, বা উনি তখনও চিৎকার করতেছে। তখন তার মাথায় হলো, সে তো ইলেকট্রিক মিস্ত্রি, সে সেইটি ভালো জানে। সে তখন ওই ভাঙছে, ইলেকট্রিক বোর্ডটা ভাঙছে, ভেঙে ওই তার টেনে বের করছে। তার টেনে বের করে ওই ইলেকট্রিক শক দিছে, যেটি পোস্টমর্টেম বা কোথাও আসেনি, বা এরকম কোনো আমাদের কোনো আলামতও ছিল না। তো এইটি করার পরে ও আরো আতঙ্কিত হয়ে যায়, এবং আতঙ্কিত হওয়ার পর সে চলে যায়। এর বেশি তিনি আর বলেন না। তো এরপরে কিন্তু ঘটনাটা, ডেড বডিটা সে পড়েছিল, এই ঘটনাটি ঘটে হলো রান্নাঘরে। কিন্তু আমরা ইয়াকে পাইছি, আমরা আমাদের যে ভাষ্যগুলো ছিল সেই ভাষ্য অনুসারে আমাদের এই ভিকটিমের যে শরীর শোয়ানো ছিল সেটি ছিল হলো তার ছেলের